আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায় থেকে যে রচনামূলক প্রশ্নগুলো আসবে, অর্থাৎ দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্নগুলো আসবে ওই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে আমাদের দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে পরীক্ষায়। এক ধরনের হচ্ছে দৃশ্যপটবিহীন, আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো এখন আমরা দৃশ্যপটবিহীন যেগুলা সেইগুলা নিয়ে আলোচনা করব। তো আমরা 1 নম্বর থেকে শুরু করি। ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। তো ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ হলো 1 নম্বর নিজের দক্ষতা এবং আগ্রহ ভালোভাবে জেনে নেওয়া। আচ্ছা, যে কোনো ব্যক্তির ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে নিজেকে জানা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না? নিজের ভালো লাগে একটা তুমি মনে করো তোমার পরিবার থেকে তোমাকে বললো যে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা বা ডাক্তার হবা। এখন ডাক্তার হওয়ার প্রতি তোমার কোনো মন মানসিকতা নাই, মানে তোমার ভালো লাগে কাজ করে না ওখানে, তোমার ভালো লাগে ইঞ্জিনিয়ার হতে বা কোনো সাবজেক্ট নিয়ে পড়তে, অথবা তোমার মনে করো টিচার হতে ইচ্ছা করে বা এরকম। তো এটা হচ্ছে তোমার ভালো লাগা, মন্দ লাগা, কাজের প্রতি আগ্রহ, মনোযোগ, পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ ইত্যাদির পাশাপাশি নিজের দক্ষতা আছে কিনা সে বিষয়টিও ক্যারিয়ারের অগ্রযাত্রার ভূমিকা রাখে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা। নিজের পছন্দ বা দক্ষতা অনুযায়ী আমরা যা করতে চাই তা খুঁজে বের করতে হবে। এই কাজটি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পেশা, বৃত্তি, কাজ বা চাকরি সম্পর্কে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অবশ্যই জানতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। ক্যারিয়ারের গতি বা বিকাশ চলমান রাখার জন্য এবং সফল ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা অপরিহার্য। লক্ষ্য বা গন্তব্য স্থির করা না থাকলে অনেক সময় দেখা যায় নিজের যোগ্যতা না থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন করা সম্ভব হয়ে ওঠে না। 4 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্র অনুসন্ধান করা। বিভিন্ন গণমাধ্যম, পত্র পত্রিকায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির খোঁজ পাওয়া যায়। ক্যারিয়ার গঠনে এসব খোঁজ রাখা বা অনুসন্ধান করা খুবই জরুরি হয়ে পড়ে। তারপরে 5 নম্বর হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন করা। ক্যারিয়ারে এটি একটা গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে কাজের ধরন এবং চাকরির ক্ষেত্র বদলায়, সুতরাং সময়ের চাহিদার সঙ্গে মিলিয়ে নিজেকে হালনাগাদ রাখা এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে করা খুবই জরুরি। মানে তুমি একটা চাকরি করতেছো, ওই চাকরির এখন মনে করো বাজারে তেমন একটা ভ্যালু নাই বা এরকম চল নাই, তাহলে তুমি কি করবা? ওই চাকরি কেন করবা? চেঞ্জ করে ফেলবা, অন্য চাকরি করবা, এটা। তারপরে 2 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম ছক আকারে লেখো। যেমন ডেটা বিশ্লেষক, ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল, স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি বিশ্লেষণ, এরকম। তারপরে বায়োটেক গবেষক, তারপরে রোবট মনিটরিং প্রফেশনাল, নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, তারপরে দেখো যে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার, তারপরে ডিজিটাল মার্কেটার, 3D প্রিন্টিং ডিজাইনার, এই সব হচ্ছে ভবিষ্যৎ পেশার নাম। 3 নম্বর প্রশ্ন, যে চাপ মোকাবেলার দক্ষতা বলতে তুমি কি বোঝো, ব্যাখ্যা করো। তো কর্মক্ষেত্রে আবেগ এবং মানসিক চাপ মোকাবেলা করতে পারা গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। দুশ্চিন্তা, মনোকষ্ট, কাজের চাপ ইত্যাদি আমাদের শারীরিক কর্মদক্ষতা হ্রাস করে দেয়। এ কারণে মানসিক চাপের উৎস কি, কেন এই চাপ, তা খুঁজে বের করতে হবে। কোনো অবস্থায় স্থায়ী নয়, খুব শীঘ্রই এই অবস্থা কেটে যাবে, এভাবে নিজেকে বোঝাতে হবে যে এখন আমার একটু খারাপ অবস্থা, ইনশাল্লাহ এই খারাপ অবস্থা থাকবে না, একসময় ভালো হয়ে যাবে। নামাজ কালাম পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তোমার মন ভালো থাকবে, তোমার অবস্থাও ভালো হয়ে যাবে। মনকে শান্ত রাখার কথা বারবার বলতে হবে। এভাবে মনোবল বৃদ্ধির মাধ্যমে চাপ মোকাবেলা করার দক্ষতা অর্জন করা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সায়েন্স ফিকশন কি। সায়েন্স ফিকশন এবং এর বাংলা অর্থ হচ্ছে কল্পবিজ্ঞান বা বিজ্ঞান কল্প কাহিনী। তাই যে গল্প বা কাহিনীতে বিজ্ঞানের কাল্পনিক বিষয়াদি যুক্ত করা হয় তাকে সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞান বলা হয়। অর্থাৎ বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাই হচ্ছে সায়েন্স ফিকশন। অতএব সায়েন্স ফিকশন বিজ্ঞান অবশ্যই থাকতে হবে। সায়েন্স ফিকশনের গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি আইজ্যাক আসিমভের মতে
যুক্তি দিয়ে বিজ্ঞানকে গল্প লেখার কাজে ব্যবহার না করলে সত্যিকারের কল্পনা বিজ্ঞান সৃষ্টি সম্ভব নয়। সায়েন্স ফিকশন রচনার অন্যতম কিছু উপাদান হচ্ছে উন্নততর প্রযুক্তি, ভবিষ্যৎ পৃথিবীর সম্ভাব্য রূপ, সময় ভ্রমণ, বহির্জাগতিক প্রাণ ইত্যাদি। বিশ্ব সাহিত্যে প্রথম সায়েন্স ফিকশন গ্রন্থ হিসেবে স্বীকৃতি হচ্ছে মেরি শেলির একজন নাম, তার হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন, আর বাংলা কল্পবিজ্ঞানের জনক বলে ধরে নেওয়া হয় প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুকে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রমবাজারের পরিবর্তনের ফলে কৃষি খাতে কি কি সম্ভাবনা রয়েছে। মানে দেখো সব জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার আব্বু তারপরে আশেপাশে যারা ছিল তারা কি করতো, আমাদের যে জমি আর কি, জমিগুলো লাঙল মানে গরু দিয়ে আছে করতো, চাষ করতো। কিন্তু এখন কি পাওয়ার টিলার আছে, তারপর বিভিন্ন ধরনের আধুনিক যে প্রযুক্তি, এটার মাধ্যমে চাষবাস করা হয়। শ্রমবাজারের পরিবর্তনের ফলে কৃষিতে উৎপাদনশীলতা বেড়ে যায়, ফসল পরবর্তী ক্ষতি কমে আসবে এবং সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট হবে। প্রযুক্তি উন্নত জাত, তারপর আইওটি, সেন্সর স্প্রে, বালাইনাশক, ডেটা বিশ্লেষণ, ফসল পর্যবেক্ষণ, সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। ফলে কৃষি প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণে দক্ষ শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। এরকম হয়, আমি যখন ছোট ক্লাস 6-7 পড়ি, আমার মনে আছে একদম স্পষ্ট ভাবে আমাদের বাড়িতে আমাদের জমিতে যত ধান হতো, সেই ধানগুলো মাড়াই করা হতো কি দিয়ে জানো? মাড়াই করা হতো গরু দিয়ে এরকম, এটাকে আমরা মলন বলতাম, মলন। গরু দিয়ে মলন মলাতো, মানে ধান নিচে বিছিয়ে করা হতো, বিছিয়ে দিয়ে তারপর দিয়ে গরু দিয়ে পাড়া হতো অনেকক্ষণ, মানে করে 1-2 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি এগুলো মারাতাম। আমি এগুলো এই কাজগুলো করতাম। তো তখন এগুলো মনে করো ধান মাড়াইতে, এখন যে ধানগুলো মাড়াইতে 5 মিনিট সময় লাগে, সেখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। গরুকে এরকম ঘুরাইতেই হতো, অনেকগুলো গরু লাগতো, সেখানে 5টা থেকে 7টা গরু লাগতো। ওই গরুগুলো নিয়ে ঘুরাইতে হতো, পিছনের মাথার ভিতর ঘুরাইতে অনেক কষ্ট হতো। এখন তো আর ওইগুলো করা লাগে না। তবে সেই দিনগুলো খুব মিস করি যে ওইগুলো আমরা করতাম। তো প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কি ধরনের পরিবর্তন আসতে পারে? যে ধরনের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বাংলাদেশের শ্রমবাজারে একটা গুরুত্বপূর্ণ খাত, তাই না? বিশ্বে বাংলাদেশ হচ্ছে তৈরি পোশাক রপ্তানিকারকে দ্বিতীয়, চীন হচ্ছে প্রথম, বাংলাদেশের দ্বিতীয়, যেখানে শ্রম শক্তির একটা উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়। বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক রপ্তানিকারকদের মধ্যে অন্যতম এবং রপ্তানি আয়ের একটা বড় অংশ এই খাত থেকে আসে। এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, তারপরে স্টিচিং, কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশায় কর্মসংস্থানের সুযোগ হয়। 4IR প্রযুক্তি যেমন অটোমেশন, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে এই টেক্সটাইল শিল্পের পরিবর্তনের ফলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা কি? 1 নম্বর সুবিধা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো ভুল করে না। মানুষ কোনো সময় কি করে, ভুল করতে পারে। তবে এআই এর প্রোগ্রাম যদি সঠিকভাবে করা হয় তাহলে এআই কখনোই ভুল করবে না। যেহেতু এআই এর সিদ্ধান্তগুলো ডিজাইন করা অ্যালগরিদম থেকে আসে, তাই তার কাজে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পায়, দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে। মানুষ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্তহীনতায় ভোগে। অনেক কিছু চিন্তা ভাবনা করার পরেও মানুষ কনফিডেন্স পায় না আর কি। এই সিস্টেম বিভিন্ন মেশিন লার্নারের মাধ্যমে মানুষের কাছ থেকে অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তারপরে একটানা 7 দিন বা 24 ঘন্টা কাজ করার ক্ষমতা রাখে এই এআই। মানুষ কখনোই 7 দিন 24 ঘন্টা একটানা কাজ করতে পারে না। পারে? আমরা কি 24 ঘন্টা না ঘুমায় কাজ করতে পারি? পারি না। একদিনই কাজ করতে পারি না, 7 দিন। মানুষের ঘুম বিশ্রামের প্রয়োজন হয়, আর এআই একটা মেশিন, তাই তার কোনো বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হয় না। এরপর 8 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রা এবং পেশার ধরন বদলে দিতে পারে, বিশ্লেষণ করো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন আমূল বদলে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে, এটা ধরে নেওয়াই যায়। এছাড়া মেশিন লার্নিং, তারপরে এক্সটেন্ডেড রিয়েলিটি, ডিজাইন, ট্রাস্ট, বায়োমেট্রিক্স,
আইওটি ইত্যাদি খাতে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। যেসব পেশা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তা হলো দেখো ডেটা বিশ্লেষক, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বায়োটেক গবেষক, তারপরে রোবট মনিটরিং প্রফেশনাল এবং নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ, সাইবার সিকিউরিটি বিশ্লেষক, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, 3D প্রিন্টিং ডিজাইনার, এগুলা। তো এখন প্রযুক্তি নতুন নতুন পেশার দুয়ার খুললেও একই সাথে অনেক পেশা বন্ধ করে দেবে। তাই সতর্ক থাকতে হবে যেন প্রযুক্তি আমাদের আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মানে মেশিন বানিয়ে না ফেলে, মানে বসিয়ে না রাখে, বুঝছো? এজন্য আমাদের দেখতে হবে নতুন যে প্রযুক্তি আসবে তার সাথে খাপ খাইয়ে নিতে হবে, সেগুলো আমাদের শিখতে হবে। সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায়? তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কি পদ্ধতি অবলম্বন করবে? তুমি কি করবে তোমার ফেসবুক আইডি বা পেজটি যাতে নিরাপদ থাকে সেটা করার জন্য? সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন, যা আমাদের ডিজিটাল জীবন নিরাপত্তা এবং সুরক্ষিত করতে সহায়তা করে। এটা তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত। এজন্য শক্তিশালী এবং অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক লিংকে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলা এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং সফটওয়্যার আপডেট করা গুরুত্বপূর্ণ। আমরা ফেসবুক পেজ নিরাপদ রাখার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারি, তাই না? আমাদের তো সবাই কম বেশি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রয়েছে। এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের ফেসবুকে মানে একটা ডিভাইসে লগ ইন করা থাকলে আমরা কি করি, যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখি, অন্য কেউ যদি আমাদের পাসওয়ার্ড বা সবকিছু জেনেও যায় তাহলে কি করব? তাহলে আমাদের এই যে প্রথম ডিভাইসে একটা নোটিফিকেশন আসবে যে এটা আমরা করতে চাচ্ছি কিনা, তাই না? তো এইটাকে বলা হয় হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা তো আমার জানা মতে যে তোমরা সবাই এটা হয়তো বা জানো, আমার একটা বিশ্বাস। তারপরে যদি তোমাদের না জানা থাকে বা একটু করে নিবা। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলো ইন্টারনেটে নিচে বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য 2 স্তরের ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের ফোনে একটা কোড পাঠানো হয়, যা প্রবেশ করানো হলেই কেবল অ্যাকাউন্টে লগ ইন করা যায়, না করা গেলে করা যায় না। তারপরে 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি? বিশ্বায়নের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। বিশ্বায়ন হলো বিভিন্ন দেশের মধ্যে মূলধন সহ পণ্য বা সেবার অবাধ প্রবাহ, বিনিয়োগের আন্তর্জাতিকীকরণ, বাজার উন্মুক্তকরণ এবং সীমানাবিহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। বিশ্বের প্রতিটি অংশের সাথে অন্যান্য অংশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পারস্পরিক নির্ভরতাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সমূহ নিচে আলোচনা করো। যেমন দেখো, পণ্য এবং শ্রমের অবাধ প্রবাহ। বিশ্বায়ন ব্যবস্থায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য এবং শ্রম চলাচল করতে পারে। এ কারণে বিভিন্ন দেশের মধ্যে পণ্য এবং শ্রমের অবাধ প্রবাহ বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য। পুঁজির অবাধ প্রবাহ, পুঁজির আন্তর্জাতিকীকরণ বা মূলধনের অবাধ প্রবাহ বিশ্বায়নের অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই না? তারপর দেখো বাজার উন্মুক্তকরণ। বাজার উন্মুক্তকরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালু করাই হলো বিশ্বের অন্যতম লক্ষ্য। মানে বাংলাদেশ সহ বাইরে অন্য যতগুলো দেশ আছে সব দেশের মধ্যে এরকম বাজার উন্মুক্ত করা থাকবে, ঠিক আছে? এরকম। তারপর তথ্যের অবাধ প্রবাহ। বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্য প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। উপগ্রহ সম্প্রসারণ প্রযুক্তি, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার প্রযুক্তির সমন্বয়ে বিশ্বজুড়ে এক ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে। বিভিন্ন রাষ্ট্র এবং সম্প্রদায়ের মধ্যে পুরনো কাঠামো এবং সীমানা অবলুপ্ত করে একটা বৈশ্বিক অবকাঠামো তৈরি করাই হলো বিশ্বায়নের মূল লক্ষ্য। তারপরে 11 নম্বর প্রশ্ন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? এই প্রক্রিয়ায় ধাপগুলো ব্যাখ্যা করো। সফটওয়্যার ডেভেলপমেন্ট হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যার তৈরি, তারপরে ডিভাইস টেস্ট এবং প্রয়োজন অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয়। সফটওয়্যার বিকাশ প্রক্রিয়াটি অনেকগুলো ধাপ নিয়ে গঠিত। যেমন মডিউল তৈরি করা। প্রথমে মডিউল, এ ধাপটিতে সফটওয়্যারের প্রয়োজনীয়তাগুলো নির্ধারণ করা হয়। এটি ব্যবহারকারীর সাথে সাক্ষাৎকার, গবেষণা এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে করা যেতে পারে। ডিজাইন, এ ধাপটিতে সফটওয়্যারের আর্কিটেকচার বা বিশদ ডিজাইন নির্ধারিত হয়।
কোডিং এর ধারণাটিতে প্রয়োজন অনুযায়ী কোড করা হয়। পরীক্ষা এই ধাপটিতে সফটওয়্যার পরীক্ষা করা হয় যে এটি প্রয়োজন পূরণ করে কিনা। এটি ম্যানুয়াল পরীক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষার মাধ্যমে করা যেতে পারে। বিতরণ এই ধাপটি সফটওয়্যার তৈরি করার পর এর ব্যবহারকারীর কাছে বিতরণ করা হয়। এটি ইন্টারনেট, তারপরে পেন ড্রাইভ, ডিস্কের সাহায্যে করা যেতে পারে। রক্ষণাবেক্ষণ এটি সফটওয়্যারের ত্রুটিগুলো সংশোধন এবং নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার প্রক্রিয়া। সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের জীবনকে আরো সহজ বরং কার্যকর করেছে। এটি আমাদের কাজ, যোগাযোগ এবং বিনোদন করার উপায়কে পরিবর্তন করেছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, টেলিমেডিসিন কি? এর বিভিন্ন ধরন সম্পর্কে লেখো। টেলিমেডিসিনটা কি, তাই না? টেলিমেডিসিন হলো এক ধরনের চিকিৎসা সেবা প্রদান পদ্ধতি। তো দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে অতি দ্রুত চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারেন এর মাধ্যমে। টেলিফোন, মোবাইল, ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার এই প্রক্রিয়াটি হলো টেলিমেডিসিন। মনে করো করোনার সময় বেশিরভাগই ঘরে বসে রোগীরা কি করতো, মনে করো যে ডাক্তারগুলো ছিল, ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর কোথায় কি সমস্যা হচ্ছে, এই ছোটখাটো এই ধরনের সমস্যা পরীক্ষা ছাড়াই যদি এগুলো কিছু করা যায়, এগুলো তারা মানে করতে পারে। টেলিফোন ব্যবহার করার মাধ্যমে এই সেবাগুলো নিতে পারে। এটাকে বলে টেলিমেডিসিন, তাই না? এটি দূরবর্তী এলাকায় বসবাসকারী রোগীদের চিকিৎসা সেবা পেতে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। ভিডিও, এটা বিভিন্ন ধরনের হতে পারে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটি ডাক্তার এবং রোগীকে একে অপরের সাথে মুখোমুখি দেখার এবং চিকিৎসা সেবা প্রদান করার সুবিধা দেয়। টেলিফোন কনসালটেশন, এটি টেলিফোন অডিও কলের মাধ্যমে রোগীর স্বাস্থ্য সমস্যাগুলো সমাধানে পরামর্শ দেওয়া যায়। মানে কথা বলা যায় ফোনে যে এই সমস্যা হয়েছে এরকম এরকম, তো এইভাবে ওষুধ দিয়ে দেয়। ডিজিটাল ইমেজিং, ডিজিটাল ইমেজিং হলো এক্স-রে, সিটি স্ক্যান এবং এমআরআই টেলিমেডিসিনে ব্যবহার করা যেতে পারে। এটি দূরবর্তী অবস্থানকারী রোগীর বিশেষজ্ঞদের দ্বারা কি করে পরীক্ষা করা সম্ভব করে তোলে। হোম মনিটরিং, হোম মনিটরিং হলো একটি টেলিমেডিসিন পদ্ধতি যার মাধ্যমে রোগীদের বাড়িতে রেখে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এটি রোগীদের কি করা হয়, যার রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা হ্রাস পায়। মানে হাসপাতালে তো দেখো অনেক টাকা পয়সা খরচ হয় ভর্তি হলে, সে যদি এরকম করা যেত তো অনেক ভালো। পেশা পরিবর্তনের কারণ সমূহ, মানে কোন কোন কারণে নতুন পেশার তৈরি হতে পারে। নতুন প্রযুক্তির আবির্ভাব, চাহিদার কারণে পেশার ধরন পরিবর্তন হচ্ছে। এতে পূর্বের অনেক পেশা বিলুপ্ত হয়ে নতুন পেশা ও কাজের সৃষ্টি হচ্ছে। পেশার পরিবর্তনের কয়েকটা উল্লেখযোগ্য কারণ হলো, এক নম্বর প্রযুক্তির উদ্ভাবন। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে সব ধরনের পেশায় পরিবর্তন আসছে। যেমন আগে হাতে ঘোরানো মেশিন, সুই সুতা দিয়ে কাপড় সেলাই করা হতো, কিন্তু বর্তমানে অটোমেটিক মেশিনে কি করা হয়, কাপড় সেলাই করা হয়। প্রযুক্তির সহজলভ্যতা, এখন সকলের হাতে হাতে কি করে মোবাইল ফোন রয়েছে, ফলে মোবাইলের মাধ্যমে যে কোনো কিছু অনেক সহজেই পাওয়া যায়। প্রযুক্তির সবকিছু সহজ করে দিয়েছে মানুষের জন্য। যেমন আগে মার্কেটে গিয়ে শপিং করা লাগতো, এখন সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে শপিং করা যায়। এতে অনেকে কি করে অনলাইন ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। চাহিদার পরিবর্তন, সময়ের সাথে চাহিদার পরিবর্তন হচ্ছে। যেমন আগে গরুর গাড়ি, তারপরে বা হেঁটে যাতায়াত করতে হতো, কিন্তু এখন অটোরিকশা, ভ্যান বা সিএনজি প্রভৃতির কারণে গরুর গাড়ির ব্যবহার নেই। ফলে গাড়োয়ান পেশা বিলুপ্ত হয়ে অটো ড্রাইভারের নতুন পেশা সৃষ্টি হয়েছে। বিশেষ কোনো দুর্যোগ বা পরিস্থিতির পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য পেশায় পরিবর্তন আসছে। যেমন করোনা মহামারীর কারণে অনেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো, এরকম। তারপরে মানসিক চাপ কি, মানসিক চাপের কারণ ব্যাখ্যা করো। মানসিক চাপ কি? দৈনন্দিন জীবনে নানা কারণে আমাদের মন খারাপ হতে পারে। কখনো কারো কটু কথা, অপ্রীতিকর আচরণে আমাদের মনে কষ্ট পায়। নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনের কষ্টের কারণ হতে পারে। এই কারণে এই মনের কষ্ট থেকে সৃষ্টি হয় মানসিক চাপ, তাই না? অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে মানুষের মানসিক চাপ সৃষ্টি হয়। অনেক সময় টাকা পয়সা নাই, অনেক সময় পারিবারিক, অনেকের মানসিক সমস্যা অনেকভাবে তৈরি হতে পারে। তো মানসিক চাপের কারণ কি? কোনো অপ্রীতিকর ঘটনা বা দুঃসংবাদ, পারিবারিক বিশৃঙ্খলা, তারপর দেখো মা বাবার বিচ্ছেদ, দারিদ্রতা, বঞ্চনা, দুঃখ বেদনা, নিরাপত্তার অভাব, ওই যে প্রেমে ছাকা খাওয়া, এগুলো হতে পারে। ক্রমাগত কাজের চাপ, মানে কোনো কাজে দায়িত্ব পালনের সময় কঠিন বলে মনে হলে, নিজের বা অন্যের প্রত্যাশা পূরণ করতে না পারলে এরকম হয়। ঠিক আছে? আল্লাহ আমাদের মানসিক সমস্যা থেকে দূরে রাখুক।
মানসিক চাপের নেতিবাচক প্রভাব। মানসিক চাপ শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন সাধন করে। অতিরিক্ত চাপের কারণে উদ্বেগ, অনিদ্রা, হজমের সমস্যা, হতাশা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপের নেতিবাচক যে দিকগুলো রয়েছে, 1 নম্বর, ভালো থাকার জন্য শারীরিক মানসিক যত্ন পরিচর্যার প্রতি মনোযোগ কমে যায়। ক্ষুধা এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পড়াশোনা বা কাজে আগ্রহ কমে যায়। স্মৃতিশক্তি লোপ পায়, মানে কমে যায়। চিন্তা বিশ্লেষণ করা এবং খাপ খাওয়ানোর ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ক্লান্ত লাগে, একই চিন্তা বা নেতিবাচক চিন্তা আসতে থাকে। অন্যদের উপর ছোট ছোট কারণে অনেক মন কি করে খারাপ বা রাগ হয়, এইটা হয়। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা কি করলাম, এই অধ্যায়টা থেকে যত রকমের রচনামূলক প্রশ্ন ছিল দৃশ্যপট নির্ভর মানে বিহীন, সেগুলো আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা এবং বিজ্ঞান বিভাগ নিবা, তাদের মাত্র 550 টাকায় মাসিক, প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। পদার্থ, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই যে নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে প্রথমে তোমাকে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কল দিয়েও হোক, হোয়াটসঅ্যাপে হোক, তোমরা জিজ্ঞাসা করবা ভাই আমরা, যদি বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন হয়। ঠিক আছে, পরে যদি তোমার ভর্তি হতে মন চায়, ইনশাল্লাহ আমাদের এখানে ভর্তি হলে তোমার এই ক্লাসের দায়িত্ব আমরা নিয়ে নেব। আমরা যেভাবে তোমাদেরকে মানে পড়াবো, ওইভাবে তোমরা যদি পড়ো, ঠিকঠাক করে গাইডলাইন দিব, ওইভাবে পড়লে তোমরা এই ক্লাস পাবে ইনশাল্লাহ। এই যে নাম্বারটি দেখছো, এই নাম্বারটিতে বিকাশও আছে, আবার নগদও আছে, আর রকেট অ্যাকাউন্টের জন্য লাস্টে 9 যোগ করতে হবে। তো তুমি যদি ভর্তি হতে চাও, এই নাম্বারে আমাদের 550 টাকা অ্যাডভান্স, প্রথম মাসের টাকাটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমাদের ফোন করতে হবে। দ্বিতীয়বার ফোন করার পরে তোমাদেরকে আমরা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে ভর্তি করে নেব। ভর্তি করার পরে তোমরা সেখানে ক্লাস করতে পারবা। রেকর্ডেড ভিডিও থাকবে, ক্লাস হবে সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। ঠিক আছে, 6 দিন হচ্ছে ক্লাস হবে, একদিন তোমাদের পরীক্ষা হবে। এবং মাঝে মাঝে জুম অ্যাপস এর মাধ্যমে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে সেগুলো যাচাই করা হবে, দেখা হবে। আর তোমরা যারা আর্টস এবং কমার্সে যেতে চাও, তাদের জন্য সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট মাত্র 220 টাকায় করতে পারবে। এর জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, আর যদি তোমরা কেউ ঢাকার আশেপাশে, ঢাকার ভিতরে থাকো, মনে করো আমাদের যে অফলাইন ব্যাচ রয়েছে হচ্ছে পশ্চিম মেরুল বাড্ডা, 970 পশ্চিম মেরুল বাড্ডাতে রয়েছে, বাড্ডা 1212 এখানে। তো এর মানে বাড্ডার আশেপাশে যদি কেউ থাকো, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা, হ্যাঁ এগুলো আছে না, তারপরে ডিআইটি প্রজেক্ট রয়েছে, তারপরে রয়েছে আফতাবনগর, বনশ্রী, গুলশান, রামপুরা, এই সমস্ত এলাকাতে যদি কেউ থাকো, আমাদের এখানে সরাসরি ভর্তি হতে পারে। এখানে ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তো ঠিক আছে, আজকের ক্লাসটি পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।